স্বাগত ডেডলাইন ঢাকায়। আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। নদীর একুল ভাঙে অকুল গড়ে, বহুশ্রুত এই প্রবাদটি বর্তমান বাস্তবতায় ভিন্ন রূপ পেয়েছে। এখন নদীর একুলে দখল উচ্ছেদ হলে অন্য কূলে থাবা পড়ে দখলদারদের। দখল দূষণে নদীমাতৃক বাংলাদেশের জলাশয়গুলোর অবস্থা করুণ। হারিয়েছে ঐতিহ্য, গতিপথ, ব্যবহার উপযোগিতা, সম্পদ এবং নাব্যতা। বিপন্ন হচ্ছে পরিবেশ আর জনজীবন। বিষয়গুলো নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার, আছেন নগরবিদ ইকবাল হাবিব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাকি। স্বাগত আপনাদের। অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান হয়, কিন্তু কয়েকদিন পর দেখা যায় আবার সে জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে। সম্প্রতি আপনারা তুরাগ নদীর তীরে দখল উচ্ছেদ অভিযান চালিয়েছেন, যে জায়গাগুলোতে অনেকগুলোতেই আগেও উচ্ছেদ চালানো হয়েছিল। তো এই যে একটা অবস্থা, স্থায়ীভাবে কেন এটা সমাধান করা যাচ্ছে না? আপনাকে ধন্যবাদ। কারণ হচ্ছে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের অবতারণা করেছেন। ঢাকা শহরের চারদিকে হচ্ছে 5টি নদী: বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, বালু এবং পুংলি। তো আপনার এই দখল দূষণের প্রবণতা হচ্ছে বুড়িগঙ্গা এবং শীতলক্ষা এবং তুরাগেই বেশি। আপনার এর মাঝে আমরা গত 3 বছরে প্রায় 4,500 অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করেছি। 5তলা বিল্ডিং পর্যন্ত নদীর জায়গা থেকে অপসারণ করা হয়েছে। 5তলা বিল্ডিং ভেঙে ফেলেছেন? 5তলা বিল্ডিং পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। তো আপনার এই যে বালুর গদি, এগুলো প্রায় কয়েকশো উচ্ছেদ করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় যে আবার কিছু এসে বসে, তখন আবার সেগুলোকে উচ্ছেদ করতে হয়। তো আপনার এই দখল দূষণের এই উচ্ছেদ অভিযানগুলো চলমান আছে। তবে গত কয়েকদিন আগে আমরা খবর পেয়েছিলাম যে আপনার তুরাগে এরকমভাবে আপনার বালুর গদি দিয়ে নদীর এই আমাদের ওয়াকওয়ে পর্যন্ত ঢেকে ফেলা হচ্ছিল। তখন আমরা সেখানে উচ্ছেদ অভিযান চালিয়েছি এবং আপনারাও সেটা রিপোর্ট করেছেন। আপনারা কি শুধু উচ্ছেদ করেই ক্ষান্ত হন, নাকি যারা দখল করেছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন? আমাদের মামলা বা সাজা বা কোনো কিছু? আমাদের মাননীয় নৌ পরিবহন মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী একটি টাস্কফোর্স করে দিয়েছেন। সেই টাস্কফোর্সে আমাদের সিদ্ধান্ত এসছে যে এখন যারা নদী দখল দূষণ করবে, বিশেষ করে নদীর তীরে যারা এই অবৈধ স্থাপনা করবে বা বালু দিয়ে এরকমভাবে ভরাট করবে, আমরা সেগুলোকে সিজ করে উচ্ছেদ করে তাদের বিরুদ্ধে আমরা ক্রিমিনাল কেস করছি। আচ্ছা, আমি শুরুর প্রশ্নটাতে আবার ফিরে যাই। আপনারা উচ্ছেদ করেন, আবার বসে যায়, এটা কোনো স্থায়ী সমাধান সম্ভব কিনা? এখন স্থায়ী সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী গত 2 মাস আগে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে একটি মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে হচ্ছে আপনার প্রায় 10টি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়গণ এবং সচিবগণ তারা উপস্থিত ছিলেন এবং সেখানে একটি মেগা প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এই 5টি নদীর দখল দূষণ স্থায়ীভাবে বন্ধ করার জন্য। এবং শুধু তাই নয়, না, কিভাবে স্থায়ীভাবে বন্ধ? সেটা হচ্ছে যে এই 5টি নদী খনন করা হবে এবং ট্যানারি তো চলে যাচ্ছে হচ্ছে সাভারে। এরপরে হচ্ছে আপনার সিটি এবং সিটির যে বর্জ্য, সিটি কর্পোরেশনের যে বর্জ্য, এটার জন্য আপনার ইটিপি প্ল্যান বসানো হচ্ছে এবং আমরা শীতলক্ষাতে 37টি বর্জ্যমুখ বন্ধ করেছি এবং তুরাগে এ পর্যন্ত প্রায় 20টি বর্জ্যমুখ বন্ধ হবে আপনি মনে করছেন? এবং আপনার শুধু তাই না, আপনার এই 5টি নদীর 120 কিলোমিটার যে চওড়া যে লেন্থ, এই পুরোটার মধ্যেই আপনার 60 ফিট চওড়া হাইওয়ে হবে এবং রেল লাইন হবে, ইকো পার্ক হবে এবং ওয়াকওয়ে হবে। এগুলো কত দিনের? এটা প্রায় 5 বছরের প্রজেক্ট এবং এটা প্রায় 30,000 কোটি টাকার প্রজেক্ট এবং এটা বাস্তবায়ন হতে যাচ্ছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন যে, এবং উনি খুব দৃঢ় অবস্থানে আছেন এই নদী দখল দূষণের বিরুদ্ধে। এই কাজটি এখন চলছে। আমরা সব ডিপার্টমেন্ট, আমরা লিড মিনিস্ট্রি করা হয়েছে আপনার রোডস অ্যান্ড হাইওয়েজকে, আমরা সব ডিপার্টমেন্টগুলো, রিলেটেড ডিপার্টমেন্টগুলো আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি। ধন্যবাদ। ইটিপি প্রসঙ্গে আসি ইকবাল হাবিবের কাছে। আমরা পত্রপত্রিকায় দেখছি যে বলা হচ্ছে যে ইটিপি চালানোর চেয়ে যদি কোনো কারখানাকে ধরা হয় ইটিপি না করার জন্য, দূষণের জন্য, তার জরিমানা দিতে হয় অনেক কম টাকার, সেই জন্য তারা বরং জরিমানা দিয়ে পার পেয়ে যাচ্ছে। এরকম একটা বিষয় আছে। তাহলে ইটিপিটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে? প্রথমত এটি বলে রাখা দরকার যে আপনার প্রশ্ন এবং তার উত্তর শুনছিলাম শামসুদ্দোহা তালুকদার সরকার সাহেবের কাছ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী গত 2 মাস আগেই প্রথম বলেন নাই, গত 8 বছর ধরে বলে আসছেন। বিভিন্ন নির্দেশনা দিয়েছেন, আদালত নির্দেশনা দিয়েছে, ওনার পূর্বসূরীরা অঙ্গীকার করেছেন। শাহজাহান সাহেব গত 6 বছর ধরে
মিথ্যাচার করে যাচ্ছেন। কিন্তু সত্যিকার অর্থে তুরাগ, বালু, শীতলক্ষা বুড়িগঙ্গা এবং বুড়িগঙ্গার পার নির্ধারণ করার নামে আমরা তুরাগ এবং বালু নদীকে শেষ করে ফেলেছি। তুরাগ এবং একটু ব্যাখ্যা করবেন পার নির্ধারণ পরিষ্কার করার ভাষায় নামে বলি, তুরাগের যে প্রশস্ততা সেটিকে যতটুকু থাকার কথা তার অর্ধেকেরও নিচে নামিয়ে এনেছি। আমরা আসলে করতে চেয়েছিলাম ভালোর জন্য জল পড়া, এখন কপাল পড়ায় পরিণত হয়েছে। গত 2 বছর অর্থাৎ 2012 থেকে 2014 পর্যন্ত এখন যুদ্ধ চলছে যে অন্যায়ভাবে যে পিলারগুলি বানানো হলো সেগুলো জায়গা থেকে সরিয়ে আসল জায়গায় নিয়ে যাওয়া হোক। তার মানে প্রথমে যে পিলারটা করা হলো সেই পিলারগুলোই আমরা করেছিলাম নদীর সীমানাকে সুস্পষ্ট করার জন্য। আসলে নদীকে সুস্পষ্টভাবে মেরে ফেলার কাজটা আমরা করেছি। মানে নদীকে কি আরো সংকুচিত করা হয়েছে। কেন করা হলো? তার কারণ হচ্ছে আদালতের রায় ছিল এটি বিআই ওনার সংস্থা বিআইডব্লিউটি এটা করবে, কিন্তু বিআইডব্লিউটি এই কাজটুকু মূলত জেলা প্রশাসকের মাধ্যমে করার জন্য একটা কর্ম পরিকল্পনা করলো। জেলা প্রশাসন দীর্ঘদিন ধরে সেই বঙ্গবন্ধুর আমলে যখন এটা শিকস্তি পয়স্তির ব্যাপারগুলো উনি একদম পরিষ্কার করে দিয়েছিলেন এবং খায়রুল সাহেবের রায়ে সেটা পরিষ্কার করে বলা ছিল সিএস ম্যাপ ধরে সীমানা নির্ধারিত হবে এবং তার 50 মিটার পর্যন্ত জায়গায় কোনো ধরনের স্থাপনা থাকতে পারবে না। এবং এটি আইন, পরপর 2টো আইন রয়েছে, একটি হচ্ছে ওনাদের আইন আর একটি হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ভূমি ব্যবহার আইন। সেই অনুযায়ী এগুলো দেওয়ার সময় এই গাজীপুরের জেলা প্রশাসক যিনি ছিলেন এক সময়কার প্রয়াত মন্ত্রীর ভাতিজা, তিনি যেটা করলেন এটিকে দেওয়ার সময় পূর্বসূরীরা যেই যে অন্যায় কাজগুলো করেছিল, আপনি জেনে দুঃখ পাবেন যে এই তুরাগের পারে রয়েছে বিসিএস ক্যাডারের পাবলিকদের হাউজিং প্রকল্প। সেই প্রকল্পকে বাঁচানোর জন্য এবং তার সঙ্গে বিভিন্ন কোটারি স্বার্থের ইন্ডাস্ট্রি, এদেরকে বাঁচানোর জন্যে লাইন ধরে মোটা, অর্থাৎ ওনাদের সীমানার যে লাইন সিএস ম্যাপ থাকে চিকন লাইনে, এক একটা লাইন হয়তো 20 ফিট চওড়া হয়ে যায় প্র্যাকটিক্যালি গেলে, সেটাকে মোটা ফেল্ট পেন চেনেন চ্যাপটা, তা দিয়ে দাগ দিয়ে প্রায় 50 গজ থেকে 100 গজ পর্যন্ত নদীকে দখল করা হয়েছে। এই সমস্ত বিবেচনায় টাস্কফোর্স থেকে তদন্ত কমিটি করা হয়েছিল। তখন মন্ত্রী ছিলেন মুস্তাফিজুর রহমান ফিজার সাহেব, ভূমি প্রতিমন্ত্রী, তার সঙ্গে রিজওয়ানা এবং আমি আপার পক্ষ থেকে আমরা গিয়েছিলাম। আমরা সুচিহ্নিতভাবে এই অপরাধ, এই অন্যায়কে চিহ্নিত করলাম। তারপর দীর্ঘদিন গেল, কিন্তু ওই জেলা প্রশাসকের কিছুই হয় নাই এবং ফলশ্রুতিতে পরবর্তী যে অন্যান্য জেলা প্রশাসক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, ঢাকার জেলা প্রশাসক, তারা একের পর এক একই অন্যায় কার্যক্রমের মাধ্যমে এই তুরাগ, বালু এবং শীতলক্ষার 12টা বাজালেন। আজকে যে ঘটনাটা ঘটছে, যে টাস্কফোর্সের উনিও মেম্বার, সেই কথাটুকু আমরা শুনলাম না। আমরা এখন ভিক্ষা চাই না মা, কুত্তা সামলাও, অর্থাৎ যে নদীর পেটের মধ্যে যে খুঁটিগুলি বসানো হয়ে গেল সেগুলিকে অপসারণ করে যথাযথ জায়গায় নেওয়ার জন্য এখন আমরা আন্দোলন করছি, এখন আমরা চিৎকার চেঁচামেচি করছি। টাস্কফোর্সে গিয়ে প্রতিনিয়ত আমাদেরকে ঝগড়া করতে হচ্ছে। টাস্কফোর্স কি সেই কাজটাই করছে? আলটিমেটলি একটা ব্যর্থ কমিশনে পরিণত হয়েছে। টাস্কফোর্স কি সেই কাজটা এখন করছে যে আগের জায়গায় এই মুহূর্তে আগের জায়গায় নেওয়ার জন্য ওনার সভাপতিত্বে ওনাকে প্রধান করে কমিটি তৈরি করা হয়েছে, সাব কমিটি, তারা এখন নির্ধারণ করার চেষ্টা করছে। তার মানে কি দাঁড়ালো? অন্তত তো একটা কাজ যেটা ভুল হয়ে গিয়েছিল সেটা একটা আমি সেই কারণে বলছি, সেই জন্য বলছি যে সবার কথা উনি বললেন, 13 জন মন্ত্রী ছিলেন, 7-8 জন নন, 13 জন মন্ত্রী সেই মাইনুস আমার কাছে রয়েছে। সেইখানে প্রধানমন্ত্রী এইবার দৃঢ়তার সঙ্গে বলেছেন, এটা অনেকটা ছোটবেলায় গল্প পড়েছি যে সারস পাখির বাসা এবার সরিয়ে ফেলো মা। শুনলাম চাষি বলেছেন ধান কাটতে দেখে আসবে, বলে আসবে না, ঘুমিয়ে থাক। পরের দিন বললাম মা, আবার শুনলাম ছেলেদের বলছে এবার ধান কাটবেন, বলে ঘুমিয়ে থাক। পরের দিন 1 সেকেন্ড পরের দিন বলেছেন চাষি নিজেই আসবে। প্রধানমন্ত্রী এবার নিজে বলেছেন আমি এটার প্রধান হলাম, প্রকল্প নাও, জরুরি ভিত্তিতে করো। এখন সবাই সজাগ হচ্ছেন এবং আমার পরিকল্পনার কথা শুনছি। মনে রাখতে হবে আমাদের প্রত্যেককে, সাংবাদিক, পরিবেশ কর্মী, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য ওনাদের পিছনে লেগে থাকতে হবে। এটি হলো বাস্তবতা। অবশ্যই। আর ইটিভির জায়গাটা বলেছিলেন, ইটিভির জন্য প্রধানমন্ত্রী একটা যুগান্তকারী সিদ্ধান্ত এখন দিলেন, কারণ এইভাবে করে থামানো যাচ্ছিল না। উনি বলেছেন জোন ওয়ারি, পরিষ্কার ভাষায় এক লাইনে পড়ে শোনাচ্ছি, নদী তীরবর্তী এলাকায় জোন ওয়ারি ইটিভি নির্মাণ করা হবে। অর্থাৎ আপনার ইটিভি আছে কি নাই আমার জানার দরকার নেই, আপনি এই কালেকটিভ ইটিভিতে কানেকশন দেবেন, মাসে মাসে পয়সা দেবেন। অনেক বাস্তবসম্মত। ফলে আপনার চালু আছে কি চালু নাই, আমি আপনার কতটুকু জল আসলো ও গুণে আমি বলে দিতে পারবো। এই অবস্থার দিকে আমি একটা ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি একটু আব্দুল বাকি সাহেবের কাছে, যেটা হচ্ছে যে এই যে নদী দূষণ বা দখল যেটাই বলি, নদীর যে সংকুচিত হয়ে যাচ্ছে বা নদীর উপযোগিতা হারাচ্ছে, এর ফলে
জলজ সম্পদ, কৃষি, এগুলোর উপর কি প্রভাব পড়ে? যেরকম বুড়িগঙ্গা এবং তুরাগ, আপনি 8 মাস কোনো মাছ পাবেন না, আপনি একদম মানে straight। একটা বছরের 8 মাস 8 কোনো মাস মাছ কোনো পাওয়া মাছ যায় না। পাবেন না, মাছ কেন, কাঁকড়াও পাবে না, শামুকও পাবে না, কিছুই ঝিনুকও পাবে পাবে না। এখন বোঝেন যে এর পাশে যে পার্মানেন্ট ফিশারম্যান আছে তাদের অবস্থাটা কোথায়? 8 মাস তারা অভুক্ত থাকে। এখন ঢাকা শহরের আশেপাশে বিধায় তারা তাদের প্রফেশনটাকে চেঞ্জ করছে। এবং আপনি জেনে খুশি হবেন কিনা আমি জানি না, আমার খুব পেইন লাগে যখন দেখি যে পার্মানেন্ট ফিশারম্যান দে আর শিফটিং দেয়ার জব, ইভেন দে আর লিভিং দেয়ার কান্ট্রি, দে ফোর্স টু লিভিং দেয়ার কান্ট্রি। কারণ তারা মাছ করতে মানে মাছ শিকার করতে পারছে না, হারভেস্ট করতে পারছে না। জেলে পল্লীতে যখন যান তখন তারা শুধু একটা কথাই বলে যে স্যার পানিটার একটু ভালো করে দেন। আপনি বিভিন্ন জায়গায় গেলে রাস্তা খারাপ থাকলে এলাকার লোকজন বলে যে রাস্তাটা ভালো করে দেন। আমার কাছে খুব কষ্ট লাগে যখন একজন গৃহিণী নামিয়ে বলতেছে যে স্যার একটু পানিটাকে ভালো করে দেন, সে আর কিছু চায় না, অথচ আমরা এটাকে করতে পারছি না। এবং এই বুড়িগঙ্গা নদীর যেই একটা হচ্ছে দখল আর একটা হচ্ছে দূষণ, এই দুটোকে কিন্তু পরিষ্কারভাবে আলাদা আলাদাভাবে বুঝতে হবে এবং দুটোই দূষণীয়। এবং প্রথমত হচ্ছে যে দখল, এটা সবচেয়ে ক্ষতিকর। দূষণটাকে আপনি লং টার্মে একটা কিছুতে নিয়ে আসতে পারবেন, কিন্তু দখল একবার হয়ে গেলে সেটাকে কিন্তু আর পারবেন না। এবং দুজন বক্তাই যে সীমানা প্রাচীর নিয়ে যে কথাবার্তা বলছেন, এবং এই প্রাচীরটা যারা প্রথমে আন্দোলনটাকে মোটিভেটেড করেছিলেন তাদেরই আরও সচেতনভাবে এটাকে মোটিভেট করা উচিত ছিল যে দুষ্ট লোকেরা এটাকে ভুল খাতে প্রবাহিত করতে পারে, এবং তার জন্যই তাদেরকে তখন থেকে সচেতন হওয়া উচিত ছিল। এখন যদি আপনি দেখেন আমাদের হাইড্রোলজিক্যাল ভাষায় আমরা যেটা বলি যে নদী তার ক্যাচমেন্ট এরিয়া পর্যন্ত হচ্ছে নদীর এরিয়া। এখন সিএস দাগ কি বললো আর আরএস দাগ কি বললো এটা আমি বায়োলজিস্ট হিসেবে আমি বুঝবো না। আমি বুঝবো যে নদীর পানি কতটুকু পর্যন্ত গড়ায় বর্ষা পর্যন্ত এবং কতটুকু পর্যন্ত ড্রাই সিজনে আসে, এই টোটালটাই হচ্ছে নদীর এরিয়া। এখন এই এরিয়াটুকু ধরেই আপনাকে এই বাউন্ডারি লাইনগুলি দিতে হবে। এখন সিএস এবং আরএস দাগ এটা মেনটেন করে কিনা আমি জানি না। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব একটা বিরতির পর। একটা বিরতি নিয়ে আসছি, নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন।